চাইলে শেখ হাসিনা চলে আসবে বেনাপোল দিয়ে, ওই তাদের ওই যে ইয়ের মতো রাষ্ট্রদূতের মতো হাঁটতে হাঁটতে চলে আসবে। দেখুন, শেখ হাসিনা মানসিকভাবে ভারসাম্যহীন এবং একটা সাইকোপ্যাথ। একটা অংশ আছে আওয়ামী লীগের যারা আছে, কেউ ধরেন কোনো রকম গা বাঁচিয়ে চলছে। মারুফ মল্লিক, স্বাভাবিকভাবেই রাজনীতি আলোচনা না করলে নয়, কারণ আমরা জানি যে দুদিন ধরে আমরা দেখছিলাম যে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা, এবং তিনি বলছেন যে ডিসেম্বরে তিনি দেশে আসবেন, এ ধরনের একটি কথা। আজকে তথ্য উপদেষ্টা আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে শেখ হাসিনার বাংলাদেশে আসলে রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই এই দেশে, এবং আইন অনুযায়ী তার যে বিচার কাজ সেটি চলবে। সংসদেও আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। আপনার দৃষ্টিতে জানতেই চাই, এই যে হঠাৎ করে এ ধরনের মন্তব্য করা, আমরা এর আগেও কয়েকবার দেখেছি তার নানা ধরনের বক্তব্য আসা টেলিফোন অথবা ইমেইলের মাধ্যমে, এটি কি এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্যই কি এগুলো করছে? অনেকে বলছেন এটি শেখ হাসিনা যদি নাও করেন, ভারত এক ধরনের ইন্ধন দিচ্ছে যে এক ধরনের অস্থিরতা যেন বাংলাদেশে তৈরি হোক। এটা নিঃসন্দেহে এটা উস্কানিমূলক আচরণ, সেটা এখন শেখ হাসিনা সব প্রণোদিত হয়েই করুক বা ভারতের ইন্ধনেই করুক। তবে হ্যাঁ, কিছুটা যোগসূত্র তো আজ করাই যায়। আমাদের প্রধানমন্ত্রী যখন চীন থেকে ফিরে আসলেন এবং সেইখানে কিছু বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কথা আমরা শুনছি, যে গণমাধ্যমে দেখেছি যে এরকম একটা সম্ভাবনা আছে যে বাংলাদেশ তুরস্কের সহায়তায় একটা ড্রোন ফ্যাক্টরি করতে পারে বগুড়াতে খুব সম্ভবত। তো বাংলাদেশ যখন বিভিন্ন দেশের সঙ্গে এই ধরনের কার্যকলাপ করছে, তখনই কিন্তু দেখবেন যে শেখ হাসিনা এই কথা বললেন। এখন এটা নিয়ে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, আমরা এগুলো নিয়ে কথা বলছি, মনোযোগ দিচ্ছি। তো এটা একটা কৌশল হতে পারে যদি ভারতের ইন্ধনে করছেন। আর আরেকটা হতে পারে যেটা হচ্ছে যে ধরেন শেখ হাসিনার তো পালিয়ে আছেন উনি, এবং ওনার দল নিষিদ্ধ। তো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে তো এই দল হারিয়ে যাবে। উনি হয়তো বা নানাভাবে বাইরে থেকে উস্কানি দিয়ে দলের নেতা কর্মীদের, এখন ধরেন উনি যখন বলবেন যে আমি ডিসেম্বরে চলে আসতেছি দলবল নিয়ে, আদৌ আসবেন কিনা, কারা আসবে সেটা দেখার বিষয়। এখন বাংলাদেশে কিন্তু তাকে আসতে কেউ না করে নাই, উনাকে তো বহিষ্কার করা হয়নি, উনি নিজে পালিয়ে গিয়েছেন, উনি জনতার ধাওয়ার মুখে পালিয়ে গিয়েছেন। এখন উনি যদি আসেন ভালো, তো ওনার তো বিচারের মুখোমুখি করা হবে বলে আমি মনে করি। তো সেই জায়গায় তো বাংলাদেশের কেউ বলবে না যে আপনি আইসেন না, সবাই তাকে স্বাগতই জানাবে, কারণ বিচারে নিয়ে যেতে হবে তো ওনাকে, তার তো বিচার হওয়া উচিত। এই অবস্থায় উনি আরেকটা যেটা কৌশল করতে পারেন, এরকম উস্কানি দিয়ে যদি আওয়ামী লীগের যে ধরনের বোকাশোকা কিছু নেতাকর্মী আছে ওদেরকে যদি মাঠে নামানো যায় এবং দেশের ভিতরে যদি একটা অস্থিরতা বা এক ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা যায়, উনি এটা অ্যাডভান্টেজ নেবেন। ধরেন শেখ হাসিনা যখন আওয়ামী লীগের লোকজন মাঠে নামবে, গণপ্রতিরোধের মুখে পড়বে, তাদেরকে যদি জেলে দেওয়া হয় বা হামলার শিকার হয়, তখন কিন্তু উনি হিউম্যান রাইটস ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে এটা নিয়ে কথা বলার চেষ্টা করবেন যে বাংলাদেশে কথা বলার অধিকার খর্ব করা হচ্ছে, বা গণতান্ত্রিক, যদিও তাদের সেই অধিকার নাই, কিন্তু তারা তো প্রপাগান্ডা করবেন, সেই সুযোগটাও তারা নিতে পারেন। সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে অবশ্যই শেখ হাসিনা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনার বক্তব্যটা যেইভাবে আমি দেখলাম যে প্রচার করা হলো, যে খুব ইতিবাচকভাবেই আমার কাছে মনে হচ্ছে যে সবাই প্রচার করেছে, এইটা আসলে ঠিক হয়নি। কিন্তু এখানে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা এর আগে দেখেছি যে নোয়াখালীতে এক ধরনের মিছিল করেছে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা, এবং তখন সেখানকার প্রশাসন, এটি বিরোধী দলের অভিযোগ যে তাদেরকে তেমনভাবে গ্রেফতার করা হোক, তাদের ধরা হোক, এই জায়গায় শিথিলতা দেখিয়েছে। সেখান থেকে ধরেন বিরোধী দলের অনেকেই বলে যে সরকারের এক ধরনের শিথিলতা আছে, যে এরা কার্যক্রম চালাক অথবা এরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান যেন প্রকাশ করে। আপনার কাছে কি তাই মনে হয়? না, আমার কাছে তেমনটা মনে হচ্ছে না। ওই যে আমি যেটা বললাম যে তাদের একটা কৌশল হচ্ছে যে শেখ হাসিনা চাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন হামলা মামলা জেল জুলুমের শিকার হোক। এই যে শেখ হাসিনার কথা শুনে যদি নোয়াখালীতে মিছিল হচ্ছে, আরও দেশে যদি অন্যান্য প্রান্তে মিছিল হয় এবং সবাইকে যদি আটক করা হয়, পুলিশি হামলা করা হয়, এখন একটা লোক ধরেন আওয়ামী লীগ করে, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্সের অভিযোগ নাই, ফৌজদারি দণ্ডবিধি বা তার অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা নাই, এই নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার দায়ে যদি তাকে আপনি আটক করেন, এখানে দুই ধরনের একটা জটিলতা তৈরি হবে। একটা হচ্ছে যে এই আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি যেটা বললাম, তারা একটা অপপ্রচারের চেষ্টা করবে যে বাংলাদেশের মানুষের ফ্রিডম অফ চয়েস অ্যান্ড ফ্রিডম অফ স্পিচটা মানে খাটো করার বা খর্ব করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গায়
তো ধরেন যে উস্কানিমূলক মিছিল দিবে, সেই ফাঁদে পা দিতে গিয়ে এখন আপনি সব আওয়ামী লীগের লোকজনকে ধরে জেলে ঢুকিয়ে দিবেন, এটা তো বাস্তবসম্মত কথা না। কারণ আওয়ামী লীগের তো অনেক নেতাকর্মী আছে, তারা তো কোনো অপরাধ করেনি, অনেকেই তো করেন নাই, তারা তো দেশে থাকবেন। এখন জার্মানিতে যখন আপনার গণহত্যার দায়ে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছিল বা হিটলারের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল, নাৎসিরা কিন্তু 1933-এই তো বিপুল ভোটে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছে, 45-এ গিয়ে তাদের নিষিদ্ধ করা হলো। তাহলে এই 12 বছরে কি নাৎসিরা জার্মানি থেকে উধাও হয়ে গিয়েছিল? যারা বিপুল ভোটে ভোট পেয়েছিল তারা কই গেল? তাদেরকে আসলে কিন্তু সেই সুযোগটা দেয়া হয়েছিল যে তোমরা নাৎসি বাহিনীর পলিটিক্স আর করতে পারবে না, বাট যদি তোমরা স্বাভাবিক জীবন যাপন করো, কোনো অপরাধে যুক্ত না হও, তাহলে তো আসলে সমস্যা হওয়ার কথা না। তো সেই সুযোগটা যারা আওয়ামী লীগের সাধারণ নিরীহ নেতাকর্মী আছেন তাদেরকে দিতে হবে। এই জায়গায় যদি কেউ বলে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি, এটা হয়তো রাজনৈতিক কুতর্ক বা রাশেদুল ইসলাম রাশেদ আছেন আমাদের সাথে। আপনি কি একমত মারুফ মল্লিকের সাথে? বিশেষ করে আপনি এখনই এই টাইপের আলোচনায় যাওয়ার মানে হচ্ছে যে আওয়ামী লীগকে একটু নর্মালাইজ করার একটা উদ্যোগ আর কি। এখানে আপনি বিচারের কতটুকু আগাইতে পারছেন? আজকে যেটি সংসদে আলোচনা হয়েছে, যেটি আমাদের সেলিম ভাই বলছিলেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি তুলেছেন 68 বিধিতে, এবং সেটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বলা যায় যে সরকারি দল বিরোধী দল একটা সময় নিয়ে আলোচনা হয়েছে আর কি। তো সেই আলোচনার প্রেক্ষিতে আমরা কি দেখলাম? উভয় পক্ষই এ ব্যাপারে একমত যে বিচারটা হতে হবে। তো বিচারটা যদি হতে হয় তাহলে তো সরকার পক্ষকে সেই সিদ্ধান্তটি নিতে হবে। এই সিদ্ধান্তটি নিতে যত বিলম্ব করবে তত নতুন নতুন এই যে ফন্দি ফিকির নানান গুজব বলেন আর নানান কথাবার্তা বলেন, সেগুলো তো আমাদের সামনে আসবে। এবং আমি এটিকে দুটো ভাগ করতে চাই। একটি হচ্ছে যে শেখ হাসিনা চলে আসবে কিনা, কবে আসবে, তার যে বক্তব্যগুলো, এগুলো আমাদের রাজনীতিতে গুরুত্ব কতটুকু রাখে। আমি বলবো যে এটি তার দলকে চাঙ্গা রাখার ক্ষেত্রে, এবং আমাদের মারুফ ভাই যে বিষয়টি বলেছেন যে ইন্ডিয়ান একটি চালও হতে পারে বা তাদের একটি পরিকল্পনার অংশ হতে পারে যে এইভাবে চাঙ্গা রাখবে। তবে দুঃখজনক হচ্ছে যে আমাদের দেশের মিডিয়া, এবং আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য কিছুটা দুঃখ পেয়েছি আমরা। তিনি বলেছেন যে মিডিয়াকে যা ইচ্ছা তা বলতে দিবেন টাইপের একটি বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। এটি তো মিডিয়ার যে নৈতিকতা, সেটি থেকে মিডিয়া তাহলে দূরে সরে চলে গেল, যেমন টিভি ফ্যাসিবাদী আমলে মিডিয়া দূরে সরে চলে গেছিল বা যেতে বাধ্য হয়েছিল। এই জায়গা থেকে তো দেশকে এখন উত্তরণ ঘটানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনার এই বক্তব্যগুলোকে খুব বেশি আমলে নিয়ে আমাদের সেটার উপর পড়ে থাকা, সেটা নিয়ে আলোচনা করতে থাকা, এবং মিডিয়া পাড়ায় এই যে চলমান আলোচনা সেগুলোকে অব্যাহত রাখা। এটি মিডিয়া নিজ থেকে তো, বাংলাদেশের কোনো মিডিয়া নিজ থেকে কোনো ইন্টারভিউ নেয়নি প্রথমত। দ্বিতীয়ত আজকে তথ্য উপদেষ্টা তিনি নিজে তার আনুষ্ঠানিক ব্রিফিং এ হচ্ছে মিডিয়াকে এই তথ্যগুলো জানিয়েছেন। না না না, এখানে আমি আপনাকে বলি আর কি, এই বিষয়টাকে প্রাসঙ্গিক করার জন্য আমাদের বেশ কিছু ব্যক্তিবর্গকে মিডিয়ায় নিয়ে এসে আলাপ আলোচনা করা হচ্ছে। আমি মনে করি যে এটি খুবই দুঃখজনক। আপনি দেখুন যে হতে পারে যে এই আলোচনা চলতে থাকুক, কিন্তু তার এগেইনস্টে যদি বিচার ফয়সালাটা হতে থাকতো, বিচার নিয়ে যদি কোনো শঙ্কা তৈরি না হতো, আজকে বিরোধী দলের পক্ষ থেকে যে সংসদে দীর্ঘ সময় ধরে আলোচনার বিষয় তো এটি যে নানান ধরনের সংকট তৈরি হয়েছে আজকে। হ্যাঁ, আমরা পুরোপুরি সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছি, বিষয়টি এরকম বলি নাই। আমরা বলছি যে এই টপিকটি যেহেতু আমাদের জাতিসত্তার জন্য নতুন একটি ডাইমেনশন, এই ডাইমেনশনকে অতিক্রম করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, আগাতে হবে। তো সেই জায়গাটা যদি আপনি ধরতে চান, তাহলে তো বিচারের দিকে আপনাকে বেশি করে ফোকাস করতে হবে। এবং দেখুন যে এই বিচারের আমরা শুধুমাত্র বারবার কিন্তু ওই যারা এখন পালিয়ে গেছেন, ইন্ডিয়াতে আছেন, নানান দেশে আছেন, তাদের নিয়ে ভাবছি কেন। এখন বাংলাদেশে যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত থেকেছে সরাসরি বা তাদের সহযোগী হয়েছে নানান দিক থেকে, সেই ব্যক্তিদের বিচার নিয়ে যদি দৃশ্যমান কিছু দেখা যেত, তাহলে ফায়সালাগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। এমনকি তখন এই শেখ হাসিনা বা এরকম দোসর যারা আছে তাদের বক্তব্যগুলোর উপর একটা সিদ্ধান্তে পৌঁছানোটা আমাদের জন্য সহজ হতো, বা আমরা বুঝতে পারতাম যে তাদের বক্তব্যের ঝাঁজ কতটুকু, সেটা আমরা নিরূপণ করতে পারতাম। তো এই যে এই বাস্তবতাটাকে সামনে রেখে আমি বলবো যে এই মুহূর্তে সরকারের সবার আগের প্রায়োরিটির জায়গাটা দেওয়া দরকার ছিল বিচারটাকে ত্বরান্বিত করা। কিন্তু বিচারটা ত্বরান্বিত করার পয়েন্টে বেশ কিছু ত্রুটি আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু জায়গায় রদবদল, বেশ কিছু জায়গায় আবার রদবদল না করা, এই যে বৈপরীত্য, এই জায়গাগুলো অতি দ্রুত খোলাসা না করতে পারলে জনমনে একটা শঙ্কা তৈরি হচ্ছে। সেই শঙ্কাকে সাথে রেখে আপনি যদি মনে করেন যে আমরা এই প্রশ্ন করেছি যেটা
যে বিএনপির কিছু কিছু ব্যক্তির মন্তব্যের কারণে আমরা আজকে এই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি জি, তো আপনার কাছে কি মনে হচ্ছে না যে বিচার হচ্ছে? কেন আমরা তো দেখেছি শেখ হাসিনাকে তো দণ্ড প্রদান করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং আমরা তো এটাও দেখেছি যে হাসানুল হক ইনুকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে সেটি বাংলাদেশের বিচার ব্যবস্থার এই যাবৎকালের সকল কিছুকে ছাপিয়ে নতুন একটি ধারার রচনা হলো আর কি। এটি কি আমরা দেখিনি? না না, উনি তো হাসানুল হক ইনুর বিরুদ্ধে তো একাধিক মামলা আছে। হ্যাঁ, এখন সব মামলার তো মেরিট ভিন্ন রকম। এখন সামনের মামলার জন্য অপেক্ষা করেন, ওনাকে তো আর না, না, ছেড়ে না, না, দেওয়া হয় এখানে না। অপেক্ষার বিষয় না, নয়। আপনি এখন তো, একটা কি জিনিস, বলে, morning না close the day। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের আমলে বিচার ব্যবস্থা যেভাবে যেন তেন প্রকারে যে নানা ধরনের রায় দেওয়া হয়েছে, আপনাদের দলের নেতাদেরও ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, বা বিএনপির যে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও একটা ধরেন রায় দেওয়া হয়েছিল। তো ওই রকম তো আর বিচার ব্যবস্থা বর্তমানে হবে না। এখন তো না, স্বচ্ছ আমরা এবং নতুনত্ব কি দেখছি? ইনসাফের রাজনীতি হবে। আমরা মারুফ মল্লিক জি, আমি আপনাকে বলছি আর কি বিষয়টি, যে আমরা তো আশা করেছিলাম যে সেই জায়গা থেকে বের হয়ে এসে একটি নতুন ব্যবস্থা, নতুন প্রবর্তন আমরা আশা করেছিলাম আর কি। বারবার আমরা প্রস্তাব রেখেছি যে আপনি বিচারালয় কি বলে বিচারপতি বৃদ্ধি করেন, ট্রাইব্যুনাল বৃদ্ধি করেন, কি বলে বেঞ্চ বৃদ্ধি করেন, সেই জায়গাগুলোর তো নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, বিগত ফেসিবাদী আমলের লোকজন এখনো পর্যন্ত জেকে বসে আছে, তো সেই লোকদেরকে সরানোর জন্য আমাদের কি পদক্ষেপ, সেই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণ, আমি বলিনি যে পুরোপুরি বিচারটা প্রশ্নবিদ্ধ, বাট আশঙ্কা থেকে যাচ্ছে, প্রশ্ন করার সুযোগ তৈরি হচ্ছে, এই সুযোগগুলোকে বাইপাস করার উদ্যোগ সরকারকে নিতে হবে, আমি এটি বলেছি। নিশ্চয়ই আমাদের সাথে আছেন সাদাত হোসেন সেলিম, আপনি এই যে বিরোধী দলের সংসদ সদস্য যেই আশঙ্কা করেন বিচার প্রক্রিয়াটা নিয়ে, সেই বিষয়ে যদি আপনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা শুনি। দেখুন, শেখ হাসিনা মানসিকভাবে ভারসাম্যহীন এবং একটা সাইকোপ্যাথ মহিলা। ক্ষমতা থাকতে এটা প্রমাণিত হয়েছে। এখন ক্ষমতা বাইরে গিয়ে তার মানসিক বৈকলঙ্গটা আরও বেড়ে গেছে। এবং বাংলাদেশের রাজনীতিতে শুধু না আওয়ামী লীগের সাথে নেতাকর্মীদের কাছে তো শেখ হাসিনার প্রাসঙ্গিক নয়। যেই নেত্রী পালিয়ে গেছেন, মানে মৃত্যুকে ভয় পান না, সেই নেত্রী পালিয়ে যাওয়ার পরে আবার, এবং সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে পালিয়ে যাওয়ার পরে, 31টা সুটকেস নিয়ে পালিয়ে যাওয়ার পরে আবার ফিরে আসবে, ওনাকে মানা করতেছে কি ফিরে না আর আসার। উনি তো আসার পরে সাথে সাথে গ্রেপ্তার হবে। তো অন্য যেসব নেতারা বাকবাকুম করতেছে বিদেশে বসে, তারা চলে আসুক, এসে তারা জনমত তৈরি করুক, তারা এসে বলুক। যদি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সাহস থাকে, সে কারণ বাজার চৌরাস্তায় দাঁড়িয়ে বলুক যে আমি আসাদুজ্জামান খান কামাল ফেরত এসেছি, আমি বিচারের মুখোমুখি হতে চাই। মানুষ মোটামুটি আধা ঘন্টার মধ্যে সেখানে বিচার কাজ সম্পন্ন করে ফেলবে। ওয়াহিদুল কাদের অবস্থা এইরকম, এরা কেউ ফেরত আসবে না। এবং এখানে একটা অংশ আছে আওয়ামী লীগের যারা আছে, কেউ ধরেন কোনো রকম গা বাঁচিয়ে চলছে, আর আওয়ামী লীগ যেগুলো আছে এগুলো স্বপ্ন দেখতেছে শেখ হাসিনা ফিরে এসে কি বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এইরকম পৃথিবী ইতিহাসে হয়েছে। তো আওয়ামী লীগে এটা হলো যে আওয়ামী লীগ এটা কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ কখনোই এটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে পরিচিত ছিল না। এটা ফ্যাসিস্ট একটা সংগঠন। এদের চিন্তা চেতনার সাথে, সাধারণ গণতান্ত্রিক চিন্তা চেতনার সাথে কোনো মিল নাই। শেখ হাসিনার পরিণতি যেটা হওয়ার সেটা হয়েছে, এই পরিণতি হবে এটা আমরা 70 বছর ধরে জানতাম। এবং এই পরিণতি হবে জেনেই কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম। নাইলে তবলিগে চলে যেতাম, নাহলে সুন্দরবন বান্দরবনে হিজরত করতাম। সেগুলো না করে মাঠে ময়দানে ছিলাম। এক মুহূর্ত, একদিনের জন্য আমরা গুপ্ত বা সুপ্ত কোনো কিছু হই নাই। আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, নির্বাচন হয়েছে, নির্বাচনকে প্রলম্বিত করার অনেক ষড়যন্ত্র হয়েছে। সব মোকাবিলা করে আমরা এখন একটা নির্বাচিত সরকার আছে। এখন বিচার, আজকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে একাধিক ট্রাইব্যুনাল, প্রয়োজনের ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। প্রয়োজনে বলা হয়েছে যে যতজন আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, আবেদন জানিয়েছেন, তারাও যেন মামলা করেন। মামলা তো অসংখ্য মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে 592টা হত্যা মামলা আছে সারা বাংলাদেশে। যারা নিহত হয়েছেন তাদের পরিবার থেকেও মামলা করার কথা বলা হয়েছে। মামলার সংখ্যাও বাড়বে, বিচারের সংখ্যাও বাড়বে, আসামির সংখ্যাও বাড়বে। এগুলো আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মোটামুটি বিচারের বিষয় নিয়ে এবং আইনমন্ত্রীর পক্ষ থেকে বিচারের বিষয় নিয়ে খোলাসা করা হয়েছে। বিরোধী দলটি তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছেন যে বিচারকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা বিচারকে আরও ত্বরান্বিত করব। ধরেন বেগম খালেদা জিয়ার রায় দিয়েছে 5 বছর
নিম্ন আদালত, উচ্চ আদালত এটাকে 10 বছর করা হয়েছে। ইনুর মামলা যেটা, ইনুর মামলা সরকার আপিল করার পরে সেটা দেখা যাবে আরও অনেক মামলা আছে। ইনুর মামলা দিয়ে শুধু বিচার করা যাবে না, এবং অন্যান্য যারা হত্যাকারী আছে, হত্যার আসামি আছে, এদেরকে যেখানে পাওয়া যাচ্ছে, অনেকেই গ্রাম বাংলাদেশে আছে, ধরা পড়ছে, অনেকে পালিয়ে গেছে। ম্যাক্সিমাম পালিয়ে গিয়ে তারা রাজকীয় জীবনযাপন করছে। শেখ হাসিনা ডাকলেও আসবে না, শেখ হাসিনা বললেও ওই হাসানাত আবদুল্লাহ আপনার ওই ইয়েতে আছেন এখন, সরি ওই মুম্বাইয়ের বান্দ্রাতে, সবচেয়ে মানে কস্টলি একটা জায়গাতে, যেখানে শাহরুখ খান, সালমান খানরা থাকেন, সেখানে আছেন। এবং তিনি 70 কোটি টাকা দিয়ে আজকে থেকে প্রায় 7 বছর আগে তার মেয়ের নামে ফ্ল্যাট কিনে রেখেছেন, এবং তার মেয়ে বিয়ে করেছেন মানে একজন মহারাষ্ট্রিয়ানকে, একজন মারাঠিকে বিয়ে করেছেন। তো হাসনাত আবদুল্লাহ বললেই কিন্তু বাংলাদেশে আসবেন না, আরও অনেকেই আসবেন না। এখন এগুলো আওয়ামী লীগের কিছু উন্মাদ সমর্থক আছে, এরা দিবাস্বপ্ন দেখতেছে। এবং আর আওয়ামী লীগ আসার, শেখ হাসিনা আসার কথা চিন্তা করলে লাভ যেটা হবে সেটা হলো যে আমাদের মধ্যে জুলাই আন্দোলনে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে মুখ মিলিয়ে, একে অপরকে চিনতাম না, কিন্তু আমরা রাজপথে একসাথে ছিলাম। কে জামাত, কে এনসিপি, এনসিপিতে তখন জন্ম হয়নি, কে খেলাপথ, আর কে জাসদ, কে বাসদ আমরা দেখি নাই। এখন আমরা বিভিন্ন মানে জায়গার থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, জুলাই আন্দোলন আমরা একসাথে করেছি, আমরা আবার একসাথে আন্দোলনে নেমে যাব। আমাদের ঐক্যটা আরও 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 দৃঢ় হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আপনি দেখুন 1975 সালে 15ই আগস্টের পরে যদি পিপিআরের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্গঠিত করার সুযোগ না দিত, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যেত। অনেকেই বলে যে বাংলাদেশের রাজনীতি থেকে কাউকে নিষিদ্ধ করে ফেলা যায় না, কাউকে উপরে ফেলা যায় না। এটা একেবারে বাস্তব ছিল। যেমন জাসদ রাজনৈতিকভাবে উপরে ফেলা হয়েছে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ন্যাপ ভাষা নেই। মুজাফফর ন্যাপ 72-73 সালে মুজাফফর ন্যাপ একটা বিশাল সংগঠন ছিল, অস্তিত্ব নাই। তারপর শেরে বাংলার কৃষক প্রজা পার্টি, অস্তিত্ব নাই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আস্তে আস্তে আর অপ্রাসঙ্গিক হয়ে যাবে। যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ঐক্যটা দরকার। আমরা যারা জুলাইতে আন্দোলন করেছি, বা আমরা যারা 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের ঐক্যটা হবে। এখন যেমন ভারত বিভিন্ন মানে চীন সফরের পর থেকেই ভারতের ভূমিকাটা আমাদের কাছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে সেখানে তারা এক ধরনের গোলমাল পাকানোর চেষ্টা করছে। তা আমাদের সুবিধা হলো যে কি, আমাদের মানুষ, আমরা শ্রেণীগতভাবে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে। আমরা চিকিৎসা করতে ভারত চলে যাই, আমরা কেনাকাটা করতে ভারত চলে যাই, আপনার কিন্তু আবার ভারতে বসে আবার ভারতে গালি দেয়। আমি অনেককে দেখেছি, হয়তো আমাদের আশেপাশে ভ্রমণ করার কোনো জায়গা না থাকার কারণে, বা চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নত ব্যবস্থা না থাকার কারণে বাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু ভারতের মোড়লগিরি, ভারতের আপনার দাদাগিরি, এটা আমাদের মানে মোটে পছন্দ নয়। এখন ভারত মানে যেমন আজকে তারা বলছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা একটা আইনগতভাবে হবে। চাইলে শেখ হাসিনা চলে আসবে বেনাপোল দিয়ে, ওই তাদের ওই যে ইয়ের মতো, রাষ্ট্রদূতের মতো হাঁটতে চলে আসবে, ওইটা সম্ভব না। আমার একটা প্রশ্ন আছে যে শেখ হাসিনা যে আসতে চাচ্ছেন, উনি কোন দেশের পাসপোর্ট নিয়ে আসবেন? না, উনি আসতে চাচ্ছেন, ওনাকে যেতে বলেছেন কে? কেউ যেতে বলেন না। আর উনি আসতে চাচ্ছেন যে আসতেই চান, উনি আসতে তো পারবেন না, ওনার পাসপোর্ট নাই। উনি পৃথিবীর কোনো মানে ভারতের যতটুকু জানি তার তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বাংলাদেশে পাসপোর্ট বাতিল করা হয়েছে, পরবর্তীকালে মানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো পথে বাতিল করা হয়েছে, পরবর্তীকালে তার পাসপোর্টও নাই।